ব্রিটিশকে তাড়াবার জন্য লড়াই সবাই করেছিল, হিন্দু মুসলমান একসঙ্গে ব্রিটিশকে তাড়াবার জন্য, ভারত মাতার শৃঙ্খল মুক্ত করবার জন্য লড়াই কিন্তু সবাই একসঙ্গে করেছিল। যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা শিখ সম্প্রদায়ের মানুষ, আমার নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ, তার 90% ফৌজ ছিল তারা কিন্তু পাঞ্জাবি ছিল। সেই মোহন সিং, সেই পাঞ্জাবকে অর্ধেক করা হলো, বাংলাকে অর্ধেক করা হলো। আমরা বাঙালিরা আজ এইটুক বাংলায় আসতে পেরেছি, ওখান থেকে তারা খেয়ে বাংলা ভাষায় কথা বলছি। আমি 18টা রাজ্যে ঘুরেছি উদ্বাস্তু আন্দোলন করতে গিয়ে। আমি বাংলার বাইরে গিয়ে দেখেছি আমার সমাজের মানুষরা বাংলায় কথা বলতে পারে, কিন্তু বাংলা লিখতেও পারে না, পড়তেও পারে না। নবপ্রজন্ম যারা, তাদের তো স্কুলে বাংলা শেখানো হয় না। একটা জাতিকে শেষ করে দেওয়ার এর চাইতে আর বড় কিছু থাকতে পারে বলে আমার মনে হয় না। ওরা হয়তো আর 20-40 বছর পরে মনেও থাকবে না যে ওরা একদিন বাঙালি ছিল। কিন্তু আমরা আজকে গর্ব করে বলতে পারি আমরা বাঙালি, ঐক্য মঞ্চ করেছি, আমরা বাঙালি। তখন জওহরলাল নেহরু, গান্ধীজি, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ প্রত্যেকের বক্তব্য আপনারা জানেন যে আজ যেভাবে ভারতকে ভাগ করা হলো তাতে প্রচুর হিন্দু, প্রচুর শিখ, পাঞ্জাবি তারা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে থেকে গেল। তারা যেদিন ভারতে আসবে সেদিন তাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং ওপার বাংলার বা পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে তারা যে তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেই সার্টিফিকেট এখানে নিয়ে এলে সেই অনুপাতে তাদের চাকরি বাকরিও দেওয়া হবে এবং ওখানকার দলিলপত্র, বাড়ি ঘরের যা জমি জমা নিয়ে এলে এখানে সেই অনুপাতে তাদের অর্থ দেওয়া হবে এবং পুনর্বাসন দেওয়া হবে, এটা বলেছিলেন। এবং ডক্টর বিধান রায় জওহরলাল নেহরুর নির্দেশে এখান থেকে দুধ পাঠিয়ে পাঠিয়ে কিন্তু বাংলায় গিয়ে বলতে আরম্ভ করলো, একসঙ্গে যেও না, তোমরা ধীরে 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 আসো, তাহলে ভারতের ভারসাম্য নষ্ট হবে, আস্তে 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 আসো। বিশেষ করে উচ্চশিক্ষিত, উচ্চ বর্ণের যাদের তথাকথিত উচ্চ বর্ণের মানুষ, তাদের ঢাকায়ও ব্যবসা ছিল, কলকাতায়ও ব্যবসা ছিল, তাদের যাতায়াত ছিল। তারা বুঝতে পারলো যে ইসলাম রাষ্ট্রে আমরা বাস করতে পারবো না, তারা আগে আগে চলে এসেছে। তারা চলে এসেছে, কিন্তু যাদের শাপলা ফুলের গন্ধ খুব ভালো লাগতো, কুকুম পাখির ডাক ভালো লাগতো, পালতোলা নৌকা ভালো লাগতো, তারা ওই মারা ত্যাগ করতে পারে। আস্তে 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 যতবার অত্যাচারিত হয়েছে কিছু 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 করে তারা এসেছে। সেই মানুষগুলোকে কথা দিয়েছিল, কিন্তু আপনারা কেউ জানেন না যে আপনাদের শেষ করবার জন্য কি আইন তৈরি করে রেখেছিল। এই সত্য কথাটা বললে যদি আমি রাজনীতির কথা বলে থাকি তাহলে 1000 বার বলবো, লক্ষবার বলবো, কোটিবার বলবো। যেটা করেছিল নেহেরু মন্ত্রিসভা আপনারা জানেন না তা। প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2:1 B ফরেনার অ্যাক্ট। খুলুন আপনারা সবাই গুগল সার্চ করুন, এখনই যাদের কাছে আছে। আমি মিথ্যা কথা বলে রাজনীতিও করি না, মিথ্যা কথা বলে দুটো অন্ন গ্রহণ করতে চাই না, তার আগে মৃত্যু হোক। দেখুন আপনাদের ওখানে লেখা আছে, কি লেখা আছে? ইললিগাল মাইগ্রেন্ট মিনস, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী বলে কারা গণ্য হবে? যদি কোনো বিদেশি ভারতে পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করে, এক কথায় পালিয়ে পালিয়ে আমরা যারা এসেছিলাম 99.9% মানুষ, তারা অবৈধ অনুপ্রবেশকারী বলে গণ্য হবে। লিখে রেখেছিল কারা? কংগ্রেস সরকার, নেহরু মন্ত্রিসভা এই সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি করেছিল। এখন বের করে দেখতে পারেন আপনি, আমি ভুল বলছি কি ঠিক বলছি, শুধু একটু। আর যদি কেউ
আচ্ছা, এখানেও দেখিয়ে দিই, এটার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955। ধারাটা হচ্ছে 2(1)(b) ফরেনার অ্যাক্ট। তাহলে আপনাদের বললো যেদিন আসবে সেদিন তুমি নাগরিকত্ব পাবে, কিন্তু লিখে রাখলো, তখন কিন্তু বলেনি পালিয়ে পালিয়ে আসবে না, সবাই পাসপোর্ট করে আসতে হবে কিংবা মাইগ্রেশন করে আসতে হবে। বলেছিল কাউকে সেদিন? কাউকে বলেছিল? আমার দুঃখ হয় তৎকালীন নেতাদের উপরে, যারা আমার সমাজের নেতা নেত্রীরা ছিলেন, তারা কেন বলেননি তোমরা যাবে ঠিকই, কিন্তু তোমরা কেউ পালিয়ে যেও না, দালাল ধরে যেও না। আমরা এসছি কেবল অ্যামাজেদা নো যাই হিন্দুস্তানে ওই পাঁচশো দালাল ধরিয়ে নো যাই, এইভাবে আসছি না। দালাল ধরে আসলে পাওয়া যায় না। এবং পাসপোর্ট করে এসেও যদি কেউ ভিসা শেষ হয়ে যাওয়ার পরে, আমি তো ওখানে লিখিত দিয়ে এসছি না এই কয়দিনের আমাকে ভিসা দিন, এই কয়দিন থাকবো, সেই ভিসা শেষ হয়ে যাওয়ার পরে যদি কেউ ভারতে চুপি চুপি থেকে যায়, তারাও ওই একই দোষে দোষী। এই দুই শ্রেণীর মানুষ অবৈধ অনুপ্রবেশকারী। অনেকে বলে এখন যদি আমি সিএতে বাংলাদেশি বলে লিখে দেই, আমি কি বাংলাদেশি নাকি? আরে তুমি শুধু বাংলাদেশি না, তুমি পালিয়ে এলে তুমি অবৈধ অনুপ্রবেশকারী, আইনের খাতায়। এতদিন তোমাকে ধরেনি, তাই তুমি চুপি চুপি ছিলে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, চাকরি বাকরি করেছ, কিন্তু কোনোদিন ধরবে না। এটা ভাবলে কি করে? ভবিষ্যতে যখন ধরবে সেদিন কি করবে? আজকে রোহিঙ্গা কেন হতে হলো তাদের? ওরা ইন্দোনেশিয়া থেকে পালিয়ে পালিয়ে মায়ানমারে ঢুকেছিল। 150 বছর আগে ওদের পূর্বপুরুষ ঢুকেছিল, যখনই ওখানে এনআরসি করেছে ওরা ধরা পড়ে গেছে। এই জন্য ওদের তাড়িয়ে দিয়েছে। আমাদের যাতে তাড়িয়ে না দেয় কেউ, হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ। এমনি এমনি না, 2004 সাল থেকে আন্দোলনটা হয়েছিল। আমি পিছনের অনেক কথা ছেড়ে দিলাম, অনেক টাইম লেগে যাবে, তাহলে জিস্ট কথাগুলো বলি, যে এই লোকগুলোকে যেন আর অবৈধ অনুপ্রবেশকারী কেউ না বলে। এদের শুধু ভোট বাক্স করে রাখা হয়েছিল, ভোট দাও, আমাকে ভোট দাও, আমি জয়লাভ করবো, তোমাকে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড করে দিয়েছি, আমাকে ভোট দাও। কিন্তু এদের পাকাপাকি ভাবে নাগরিকত্ব এদের কিন্তু দেওয়া হয়নি। আমি একটা ছোট্ট কথা বলবো, প্রথম এসে যখন আপনি রেশন কার্ডটা করেছিলেন, মনে করে দেখুন, হয় দাদাকে ধরেছেন, নয় দিদিকে ধরেছেন, নয় টাকা দিয়ে করেছেন। সত্যি না মিথ্যা? ঘুষ দিয়ে করেছেন? আরে এখন সত্যি বলেন, আমিও করেছি, বলেন না? তাই কি? অধিকার আপনাকে দিয়েছে, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনার কাছে যদি বৈধ প্রমাণ থাকতো, কাগজপত্র, আপনার ঘুষ দেওয়া লাগলো কেন? আপনার কাছে যদি বৈধ কাগজপত্র থাকতো, তাহলে আপনার ভোটের কার্ড করতে ঘুষ দেওয়া লাগলো কেন? এখানে হবে না বলে ওই মেদিনীপুর থেকে করে ট্রান্সফার করছেন কেন? আপনার মোটে হবে না বলে আরেকজনকে বাবার সাথে ইয়ে করছেন কেন? সে বাবার সমস্ত এইসব করছেন কেন? তার মানে আপনি দোষী। আরে আইনের কথা, এগুলো আইনের কথা না। আইন বাদ দিয়ে মোদিজিও না, ওই দিদিজিও না, কেউ আইনের বাইরে না। যিনি আইন লিখেছেন ভারতীয় সংবিধান, তিনিও না। এই ভারত এমনই একটা জায়গা, যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও 3 দিন জেল হয়, যে ভারতের নরসিংহ রায়ের জেল হয়, যে ভারতের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালেরও জেল হয়, এটা সেই ভারতবর্ষ। আইনের ঊর্ধ্বে কেউ না। আমরা বগুল বাজার, আমাদের সব আছে, আমাদের কেনা তারা মেনে। তাহলে ঘুষ দিয়ে করলে কি সেই জিনিস থাকে? ঘুষ দেয় অযোগ্য যারা, তাহলে 26,000 চাকরি চলে যেত না রে বাবা। ওরাও তো চাকরি পাইছিল, গাড়ি করেছে, বাড়ি করেছে, হাউস লোন পাইছে, বিয়ে করেছে, টুকটুকি একটা বউ আছে, কত টাকা করে নাই? ওদের চাকরি গেল কেন? অযোগ্য, ঘুষ দিয়ে করেছিল। যেমন ঘুষ দিয়ে করলে চাকরি চলে যায়, তেমন ঘুষ দিয়ে এগুলো করলে তার নাগরিকত্ব চলে যায়, থাকে না। তাদের নাগরিক
নাগরিকত্ব সুরক্ষার জন্য হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মোদীজি এবং অমিত শাহজি। আর তার বিরোধিতা যদি যে কেউ করে থাকে সে আমার বন্ধু, যদি তার বিরোধিতা করে থাকে সে কি আমার বন্ধু? যদি কেউ তার বিরোধিতা করে বলে সে আমার বন্ধু? কি বলছেন আপনারা, কি বলছেন? শত্রু, রাইট। এটা যে আমি রাজনৈতিক বক্তব্য রাখছি প্রথমেই না, এটা আমার উদ্বাস্তু ঘরের সন্তান হিসেবে যে আমার বন্ধু আমি তাকে বন্ধু বলবো, যে আমার শত্রু আমি তাকে শত্রুই বলবো। তাহলে এইবার কথা হলো আপনারা কিভাবে এইটাকে, কি হয়েছে আপনাদের, কিভাবে নাগরিকত্বটা সুরক্ষা হবে, এটা আমি একটু টাচ দেবো না আপনি বলবেন? আচ্ছা, একটু বলবো। এখানে 2019 সালে নাগরিকত্ব আইনের এটা সংযোজন করা হয়েছে, কিন্তু তার আগে 15 সালে দেখেন এই সিএ, কিন্তু শুধু সিএটা পড়লে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, যেটা মানিক ফকিররা বলে, who has been exempted by the central government, যারা ছাড় পাইয়াছে কেন্দ্রীয় সরকার দ্বারা ছাড় দেওয়া হইবে, কথা তো বলা হয়নি, বলে না? ঠিকই তো, কথা ঠিকই তো, কিন্তু ছাড় যে দিয়েছে 15 সালের 7ই সেপ্টেম্বর, ওই যে অর্ডার কি হলো, আচ্ছা আচ্ছা, আমার এইসব আলোচনা করলে কি আমার ছোট করতে করলে হয়? তো আমি একটু বলছি। তাহলে এই অর্ডারটা বেরিয়েছিল, রাজনাথ সিংজি করেছিলেন 2015 সালের 7ই সেপ্টেম্বর, ওইটা অনুযায়ী কিন্তু 19 সালে সিএ হয়েছে। এতে কি লেখা আছে আপনারা জানেন? 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে। আগে কি লেখা ছিল? 1948 সালের 19শে জুলাইয়ের পরে যদি কেউ ভারতে পালিয়ে আসে অথবা পাসপোর্ট করে এসে না গিয়ে ভারতে থেকে যায়, 2 শ্রেণীর মানুষ, তারা হবে অবৈধ অনুপ্রবেশকারী। এখানে কি হলো? 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে প্রবেশ করেছে, সে কিচ্ছু না নিয়ে এসেছে, কোনো পাসপোর্ট করে আসেনি বা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে গেলেও থেকে গেছে, তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না, তাদেরই বৈধতা দেওয়া হলো। তাহলে তারা একটা নাগরিক কার্ড নিয়ে নেবে, এটাকে বলে ন্যাশনালাইজেশনের মাধ্যমে নাগরিক হওয়া। আমাদের এসপি সাহেব বসে আছেন, উনি তো জানেন, উনি তো করে দেন, উনি সমস্ত কিছু করেন, ভেরিফিকেশন যা কিছু উনি ওকে করে দিলে তবেই আপনার ওটা ওকে হবে, পেয়ে যাবেন। ওনাকেই এই জন্য নিমন্ত্রণ করে, এবং অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত হৃদয়বান মানুষ, এবং কেন্দ্রীয় সরকার কত ভালো কাজ করেছে, এটা কিন্তু রাজ্য সরকারের কোনো কর্মচারীদের হাতে দেয়নি, এটা পোস্ট অফিসের মাধ্যমে দিয়েছে, যাতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দ্বারা এটা পায়। তাই বলে টাকা পয়সা খাওয়া খাই হবে, একটা বিশ্রী খাওয়ানো বই হবে, ও জায়গাও কাটমানি 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 আরম্ভ হয়ে যাবে। অত্যন্ত সততার সঙ্গে কাজ হচ্ছে, অত্যন্ত সততার সঙ্গে এবং হৃদয়ের সঙ্গে কাজ করছে, হৃদয়ের সঙ্গে কাজ করছে। আমার সারা বাংলার প্রত্যেকটা জেলায় ভিজিট করার দায়িত্ব আমাকে দিয়েছে, 3টে জেলায় কেবল ভিজিট করেছি, ভীষণ ভালো। আমি এত মুগ্ধ হয়ে গেছি সেখানে গিয়ে গিয়ে, কারণ মেইন আমি দেখলাম উত্তর 24 পরগনা আর নদীয়া তো যাই আগে, এই দুটো জায়গায় তো আমাদের লোকজন অনেক বেশি আছে, আমি খুব মুগ্ধ হয়ে গেছি। তাহলে আপনাদের 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সম্প্রদায়ের মানুষ যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে এসেছে, তাদের আর ইলিগেল মাইগ্রেন্ট বলা হবে না। এইবার একটা কথা কি, তারা নাগরিকত্ব কার্ডটা করে নেবে, 3টে প্রমাণ লাগবে। কি কি? এখানে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আসতে হবে, তার একটা প্রমাণ, 20টার মধ্যে একটা। শেষের প্রমাণটা আপনার একটা বাড়ি ভাড়া চুক্তিপত্র থাকলেও হবে, 14 সালে যে ঢুকেছিলেন একটা বাড়ি ভাড়ার একটা রসিদ হলেও হবে, যে আমি, কিংবা কোনো একটা পোস্ট অফিসের যদি কোনো চিঠি এসে থাকে, আপনি LIC করে থাকেন, কিংবা বাড়ির ইলেকট্রিক বিল থাকে,
একদম শেষে হচ্ছে বাড়ি ভাড়ার রসিদ। তো এটা আমাদের কাছে আছে, আছে তো। আর যেহেতু 6টা সম্প্রদায়কে দেওয়া হয়েছে, ধর্মীয় সম্প্রদায়, আমরা হিন্দু, তাই তো নাকি? আমরা নাকি আবার বাইরে গিয়ে বলবো আমরা হিন্দু না, হিন্দু না। আচ্ছা, ওই যে ঠাকুর বাড়ির একদল বলতেছে হিন্দু না, আমি বলে দিয়েছি ওরা দেখি কি লেখে, হিন্দু লেখে না কি লেখে আমি দেখবো। কারণ হিন্দুদের জন্যই তো করা হয়েছে, তুমি হিন্দু না হলে করতে এসো না নাকি? তাহলে একটা হিন্দুত্বের সার্টিফিকেট লাগবে আপনার, ওটা যে কোনো এনজিও অ্যাক্টে যাদের রেজিস্টার্ড মন্দির সেখান থেকে আপনি নিতে পারেন। মতুয়া থেকে নিতে হবে এমন কোনো ব্যাপার না। কালী মন্দির, রাম মন্দির, কৃষ্ণ মন্দির, সৎসঙ্গ যা পান, শ্রী গুরু সঙ্গ, একটা মন্দিরের থেকে আপনি লিখে দেবেন যে এই ব্যক্তি, একে আমি চিনি, এ একজন হিন্দু, হয়ে গেল। আর একটা যেটা কঠিন মনে হচ্ছে সেটাও সহজ করে দিয়েছি, এটা আনন্দ পাবেন শুনলে। আমি অনেকগুলো চিঠি করেছিলাম আমার অমিত শাহজির কাছে মাননীয়, যে ওপার বাংলার যে অরিজিনালটা লাগতো একটা প্রমাণ, 9টা প্রমাণের, ওটা অরিজিনাল আর দিতে হবে না, ওটা জেরক্স কিংবা আপনার এতে কি বলে হোয়াটসঅ্যাপে আসলে সেই কপিতেও হবে, তাই তো স্যার? একদম একদম স্ক্যান কপি, ফটোকপি লেখা, স্ক্যান কপি, ফটোকপি। হ্যাঁ, স্যার খুব ভালো করে বলে দেবেন, ওটা ভয়ের কারণ নাই। তারপর একটু পরে বাবু ঘরে যাইয়ে ওটা এখানে পাওয়া যাবে। হরিবল হরিবল।